প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চ্যাপ্টারের চুম্বকত্ব অংশ নিয়ে আলোচনা করব। গত দুই ক্লাসে আমি আলোচনা করেছি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার অংশগুলো, প্রথম অংশগুলো। আজকে প্রায় লাস্ট অংশ, আমরা এটা চুম্বকত্ব অংশ এখানে চলে আসব। চলো আমরা দেখি কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এর হেডিং কিভাবে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বিভিন্ন পদার্থের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চৌম্বক ঘটনা পর্যালোচনা করে দেখা যায় যে চৌম্বকত্ব হচ্ছে পদার্থের পারমাণবিক ধর্ম, পদার্থের সহজাত কোনো ধর্ম নয়। ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার চারদিকে একটা প্রবাহ লুপ সৃষ্টি হয়। আমরা জানি যে কোনো পরিবাহীর চারদিকে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং পারমাণবিক প্রবাহের সৃষ্টি হয়। একটা ইলেকট্রনের কক্ষগতির ফলে যে প্রবাহ লুপ্ত হয় তাকে পারমাণবিক প্রবাহ সৃষ্টি করে এবং একে কখনো কখনো অ্যাম্পিয়ার প্রবাহ বলা হয়ে থাকে। আসো আমরা দেখি কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমরা কিভাবে দিতে পারি। বায়োসাভার্টের সূত্র থেকে আমরা জানি যে একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। ওখানে B = μ0I/2s। এখানে E আধান বিশিষ্ট একটি ইলেকট্রনের যদি কক্ষপথ একবার আবর্তন করতে t সময় লাগে তাহলে তড়িৎ প্রবাহ I = E/t। কক্ষপথের ব্যাসার্ধ যখন r, ইলেকট্রনের বেগ যখন v, তখন আমরা পাই t = 2πr/v। সুতরাং I = E × v/2πr। অতএব b এর মান পাচ্ছি আমরা μ0/2r E/t = μ0/2r Ev/2πr। তাহলে আমরা পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের মান μ0/4π Ev/r²। এখন কক্ষপথে ঘূর্ণীয় ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ভ্রামককে আমরা μL দ্বারা প্রকাশ করব। μL = IA। I এর মান আমরা ওখানে পাচ্ছি Ev/2r, আর এখানে হলো ক্ষেত্রফল πr²। তাহলে EVR/2, তাহলে μL পাচ্ছি E/2sm × mvr। এটাকে সিম্পলিফাই করে m ইলেকট্রনের ভর, পরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ L = mvr সমান nh/2s পাই। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, h এর মান 6.63 × 10⁻³ জুল সেকেন্ড। তাহলে সুতরাং μL পাচ্ছি E/2sm × L, তাহলে NEh/4πm পাচ্ছি। প্রথম কক্ষের জন্য n1 হলে আমরা μL পাচ্ছি EH/4πm। একে বোর ম্যাগনেটনও বলা হয়, μB দ্বারাও অনেক সময় প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 9.274 × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। সমীকরণটির যদি ভেক্টর রূপ হচ্ছে μL ভেক্টর চিহ্ন দিয়ে =-EL ভেক্টর 2sm। এখানে ঋণাত্মক চিহ্ন ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও চৌম্বক ভ্রামকের বিপরীতমুখিতা বোঝায়। ইলেকট্রনের আধান ঋণাত্মক হওয়ার এরকমটি হয়। এবার আসি ইলেকট্রনের স্পিন ও চৌম্বক ক্ষেত্র। স্পিন লাটিন যেমন তার নিজ অক্ষের চারদিকে ঘুরে, এরকম আপন অক্ষের সাপেক্ষে ঘূর্ণনকে বলা হয় স্পিন। ইলেকট্রনের দুই ধরনের স্পিন থাকে। ঘড়ির কাঁটার দিকে যখন সে ঘুরে তখন ঊর্ধ্বমুখী স্পিন প্রকাশ করা হয়, আর বিপরীত দিকে যখন ঘুরে তো ঘড়ির কাঁটার বিপরীতমুখী বামার্ধী স্পিনকে নিম্নমুখী স্পিন বলা হয়। ইলেকট্রনের দুই ধরনের স্পিন থাকে।
স্পিনের কারণে ইলেকট্রনের একটি সক্রিয় স্পিন কৌণিক ভরবেগ ক্যাপিটাল এস কে আমরা প্রকাশ করি এইভাবে h/4π ইকুয়াল টু h কাট বাই 2। এখানে h কাট সমান h/2π, এটাকে বলা হয় হ্রাসকৃত প্ল্যাঙ্কের ধ্রুবক। এর মান হচ্ছে 1.055 into 10⁻⁻34 জুল সেকেন্ড। স্পিন চৌম্বক ভ্রামকের মান এক বোর ম্যাগনেটনের সমান। তাহলে মিউ এস আমরা পাচ্ছি 1 বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনের মান আমরা জানি EH/4πm, এখান থেকে EH বাই 2SM। তাহলে আমরা স্পিন ভ্রামকটা পাচ্ছি, স্পিনের জন্য যে চৌম্বক ভ্রামক সেটা পাচ্ছি মিউ এস ইকুয়াল টু E/ms। সমীকরণের ভেক্টর রূপ হচ্ছে মিউ এস ইকুয়াল টু মাইনাস E/ms ভেক্টর চিহ্ন। তাহলে ইলেকট্রনের মোট চৌম্বক ভ্রামক আমরা জানবো। তাহলে চৌম্বক ভ্রামক বোর ম্যাগনেটন আর স্পিনের জন্য ম্যাগনেটন মিউ এল প্লাস মিউ এস। ঘূর্ণনের জন্য যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় সেই চৌম্বক ভ্রামক আর স্পিনের জন্য যে কক্ষপথে ঘূর্ণনের জন্য একটা পাচ্ছি আর নিজের স্পিনের জন্য একটা পাচ্ছি। দুইটা চৌম্বক ভ্রামকের যোগফলে আমরা পাচ্ছি মাইনাস E/2m to L plus 2s। পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো যে কোনো অভিমুখে ঘূর্ণায়মান থাকে। কোন পরমাণু যদি সমান সংখ্যক ইলেকট্রন বিপরীত অভিমুখে ঘূর্ণায়নরত থাকে তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র থাকে না, পরস্পর চৌম্বক ক্ষেত্র নাকচ হয়ে যায়, এই জন্য লব্ধি চৌম্বক ক্ষেত্র পাই। এই ধরনের পরমাণু দ্বারা গঠিত পদার্থই সাধারণত অচৌম্বক পদার্থ হয়ে থাকে। আমরা এবার পৃথিবীর চৌম্বকত্ব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। পৃথিবীর চৌম্বকত্ব। পৃথিবী একটি বিরাট চৌম্বক। আগে এরকম প্রশ্ন আসতো, দেখাও যে পৃথিবী একটি বিরাট চৌম্বক। আমরা যদি এখন তো এরকম প্রশ্ন আসে না তোমাদের, এটা অনেকটা জ্ঞানমূলক প্রশ্ন অথবা অনুধাবনমূলক প্রশ্ন, পৃথিবী একটি বিরাট চৌম্বক ব্যাখ্যা করো, এরকম প্রশ্নটা আসতে পারে। তখন তোমাদের কিছু লাইন লিখতে হবে, অল্প কিছু লাইন দিয়ে প্রকাশ করলে এটা হবে। একটা দণ্ড চুম্বককে যদি তুমি পৃথিবীতে ঝুলাও তাহলে তুমি দেখতে পাবে যে এটা আমাদের উত্তর দক্ষিণ মেরু বরাবর এটা ঝুলে থাকে। এই থেকে বোঝা যায় যে পৃথিবী ভূপৃষ্ঠে একটা চৌম্বক ক্ষেত্র বিদ্যমান আছে, কারণ এটা অন্যদিকে মুখ করে থাকছে না, থাকছে হলো উত্তর দক্ষিণ মেরু বরাবর। তাহলে পৃথিবীর চৌম্বক যেহেতু পরস্পর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে আমাদের ধরতে হবে যে দণ্ড চুম্বকের উত্তর মেরুর সাথে পৃথিবীর দক্ষিণ মেরু, দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুর সাথে পৃথিবীর উত্তর মেরু একটা আছে। এবং সত্যি তাই প্রমাণ হয়েছে। একটি স্থান পৃথিবীর একটা মেরুর অবস্থান হচ্ছে উত্তর কানাডার হাডসন বে এলাকায়, আর অপর একটা মেরুর অবস্থান হচ্ছে অ্যান্টার্কটিকা এলাকায়। ভূপৃষ্ঠের এই দুই বিন্দুকেই পৃথিবীর চৌম্বক মেরু বলা হয়ে থাকে। এগুলি ভৌগোলিক মেরু নয়। পৃথিবীর চৌম্বক মেরু দুটির সংযোজক সরলরেখা ও ভৌগোলিক মেরু দুটির সংযোজক সরলরেখার মধ্যে অন্তর্গত কিছু একটা কোণ আছে, 11.5 ডিগ্রি কৌণিক অবস্থান আছে। পৃথিবীর চৌম্বক দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় 1750 কিলোমিটার পশ্চিমে, আর চৌম্বক উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুর পূর্বে অবস্থিত। আশা করি এতক্ষণ বুঝেছো যা বলেছি। এখন আমরা চৌম্বক সংক্রান্ত কতগুলো সংজ্ঞা আলোচনা করব। আসো আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করি। প্রথমেই এগুলো সব জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, 1 নম্বরের কোশ্চেন করে আসে এগুলো। প্রথমে এই প্রশ্ন একটা, চুম্বক কি? তাহলে কি বলবা? যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চুম্বক বা চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে তাকে চুম্বক বলে।
চুম্বক পদার্থ কি তাহলে? যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাকেই বলা হয় চুম্বক পদার্থ। অচুম্বক পদার্থ কি তাহলে? 1 নম্বর এই কোশ্চেন। আসলে তোমরা কি লিখবে? যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচুম্বক পদার্থ বলে। চুম্বক মেরু। এবার আসো আমরা চুম্বক মেরু সম্পর্কে আলোচনা করব। এই দেখো ছবিটি, একটি দণ্ড চুম্বক দেখানো হয়েছে এবি। এর প্রান্তের দিকে দুটি অঞ্চলে, যে অঞ্চলে তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা বেশি সেগুলিকে বলা হয় চুম্বক মেরু। চিত্রে দেখো তোমাদের এবি একটি দণ্ড চুম্বক, এখানে মেরু নর্থ এন দ্বারা নর্থ পোল আর এস দ্বারা সাউথ পোল দেখানো হয়েছে। এবার আসো চুম্বক অক্ষ কি? এই যে দুই মেরুর সংযোগকারী সরলরেখাকে বলা হচ্ছে চুম্বক অক্ষ। জ্যামিতিক দৈর্ঘ্য কি? কোন চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী এ বি প্রান্তের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। আর চুম্বক দৈর্ঘ্য হচ্ছে দুই মেরুর সংযোগকারী সরলরেখার দৈর্ঘ্যটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এই দুইটা দৈর্ঘ্যের মধ্যে আবার সম্পর্ক আছে। দুইটি দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক দেখো, চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যর অনুপাত হলো 0.85। তাহলে চুম্বক দৈর্ঘ্য সমান সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্যটা বড়, অর্থাৎ চিত্র এনএস সমান সমান 0.85 ইন্টু এবি। চিত্র অনুযায়ী আমরা এটা দেখাতে পারছি। ভৌগোলিক মধ্যতল কি? পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে। চুম্বক মধ্যতল কি? মুক্তভাবে সাম্যাবস্থায় অবস্থিত কোন চুম্বকের চুম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানে চুম্বক মধ্যতল বলা হচ্ছে। দেখো এই যে চুম্বক শলাকাটা, এইটার লম্ব বরাবর যে তলটা সেটা চুম্বক সাদা অংশ দিয়ে চুম্বক মধ্যতল দেখানো হয়েছে, আর ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু বরাবর দেখাচ্ছে সেই বরাবর একটা এই কালো কালো চেক চিহ্ন দিয়ে যে বোঝাচ্ছে সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এবার আসে চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক। এই জিনিসটা কি? কোন চুম্বকের যে কোনো একটি মেরু শক্তি ও চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে ওই চুম্বকের দ্বিমেরু ভ্রামক বলে। অর্থাৎ চুম্বক ভ্রামক যদি এম যদি হয় তাহলে যে কোনো একটি মেরু শক্তি আর হলো চুম্বক দৈর্ঘ্য যদি টুয়াইস এল হয় তাহলে এম ইন্টু টুয়াইস এল আমরা পাচ্ছি চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম। চুম্বক ক্ষেত্র কি? চুম্বক ক্ষেত্র সম্পর্কে আমরা প্রথম দিকে আলোচনা করেছি। চুম্বক ক্ষেত্রটা কিভাবে প্রকাশ করা হয়, যেমন গতিশীল আদান চুম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে কোনো একক আধান চলমান থাকে সমকোণে, চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, তখন আমরা ওই একক আধানের উপর ক্রিয়াশীল বলকে চুম্বক ক্ষেত্রের মান বলে প্রকাশ করছি। এবং কিউ ভি ভি সাইন থিটা আমরা তোমরা দেখছো যে ওটা আমরা প্রকাশ করেছি। থিটা কোণে যদি থাকে তাহলে সাইন থিটা, আর যদি 90 ডিগ্রি সমকোণে থাকে কিউ ভি ভি, কিউ ক্যাপিটাল ভি আর নরমাল ভি। চুম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটি একটি ভেক্টর রাশি। এর একক কি? এর একক হলো টেসলা, এর মান হলো নিউটন বাই এম্পিয়ার বাই মিটার, এর সমতুল্য নিউটন পার এম্পিয়ার পার মিটার সমতুল্য। চুম্বক তীব্রতা এবারে আসো আমরা এখন আলোচনা করি। চুম্বক তীব্রতা কি? কোন বিন্দুর চুম্বক ক্ষেত্র চুম্বক প্রবেশ্যতার অনুপাতকে চুম্বক তীব্রতা বলে।
শূন্যস্থানে কোনো বিন্দু বিবেচনা করা যাক, যেখানে চৌম্বক ক্ষেত্র আমরা যদি বি নট ধরি, তাহলে চৌম্বক তীব্রতা হবে H ইকুয়াল টু বি নট বাই মিউ নট। অন্য কোনো মাধ্যমে চৌম্বক তীব্রতা H ইকুয়াল টু ভি বাই মিউ। এখানে মিউ হচ্ছে মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। তাহলে সুতরাং বি আমরা পাচ্ছি মিউ H। চৌম্বক ক্ষেত্র সমান সমান চৌম্বক প্রবেশ্যতা ইন্টু চৌম্বক তীব্রতা। চৌম্বক তীব্রতার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। চৌম্বক তীব্রতা H কে ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অনেক সময় বলা হয়ে থাকে। এবার চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন এর মাত্রা বা চুম্বকায়ন জিনিসটা কি? চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করলে কোন চৌম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামকের উদ্ভূত হয় তাকেই চুম্বকায়ন তীব্রতা বলে। একে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ হলো চৌম্বক ভ্রামক, এটা হলো ভি যদি আয়তন হয়, তাহলে একক আয়তনের এই চৌম্বক ভ্রামককেই চুম্বকায়ন তীব্রতা বলছে। এই চুম্বকায়ন তীব্রতার একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। এবার চুম্বক আবেশ বা চুম্বক আবেশ ক্ষেত্র। এক টুকরা নরম লোহার দণ্ড বিবেচনা করা যাক। একে শূন্য স্থানে সুষম চৌম্বক ক্ষেত্রে, এই যে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো। এই চৌম্বক ক্ষেত্রে কোন লোহার টুকরা রাখলেই তা চুম্বকে পরিণত হয়। আমরা এক টুকরা লোহার টুকরা রাখলাম, চুম্বকে পরিণত হয়েছে। দেখো এর দুইটা পোল সৃষ্টি হয়েছে, সাউথ পোল আর নর্থ পোল। এর বাম প্রান্তে দক্ষিণ মেরু, ডান প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হয়ে গেছে। এই আবিষ্ট চুম্বকত্বের জন্য তার নিজস্ব চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যা বক্ররেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। আগেরটা ছিল সুষম চৌম্বক ক্ষেত্রে, আমরা দ্বন্দ্ব চুম্বকটা স্থাপন করলাম, করার পরে যখন সে চুম্বকে পরিণত হবে তখন তার নিজস্ব ক্ষেত্র রেখা তৈরি হয়, যেগুলি বক্ররেখা দ্বারা দেখানো হয়েছে। এখন এ ও বি, এই এ ও বি এই চুম্বকায়ন সুষম চৌম্বক ক্ষেত্রে বি নটটার দিক একই দিকে, সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে একই দিকে হয়, লব্ধ চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। অপরদিকে সি আর এই যে ডি এলাকায় দেখো, এই এলাকায় দুটি বিপরীত দিকে হয়, লব্ধি ক্ষেত্র হ্রাস পায়, দেখানো হয়েছে। তাহলে চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক আবেশ রেখার লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক আবেশ রেখার সংখ্যাকে চৌম্বক আবেশ বলা হয়। একে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি ইকুয়াল টু বি নট প্লাস মিউ নট আই। মিউ নট আই হচ্ছে পদার্থের চুম্বকায়নের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। বি আবার সমান সমান মিউ এইচ, তাহলে এখানে বি নট হলো মিউ নট এইচ, তাহলে মিউ নট আই, তাহলে বি পাচ্ছে মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এবার আসো চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা নিয়ে আমরা আলোচনা করব। চৌম্বক গ্রাহিতা কি বা প্রবণতা কি? কোন চৌম্বক পদার্থের চৌম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক তীব্রতার অনুপাতকে ওই পদার্থের চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা বলে। চৌম্বকায়ন তীব্রতা যদি আই আর চৌম্বক তীব্রতা যদি এইচ হয়, তাহলে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা আমরা ল্যামডা এম দ্বারা প্রকাশ করি। ল্যামডা এম সমান সমান আই বাই এইচ। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কি? কোন চৌম্বক পদার্থের চৌম্বক প্রবেশ্যতা শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে বলা হয় আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, যেটাকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে মিউ বাই মিউ নট। এবার আসো সম্প্রসারিত কর্মকাণ্ড। তোমাদের বইতে যেখানে দেখানো হয়েছে, যে দেখাও যে এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে, যে কোন চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা চৌম্বক গ্রাহিতা ল্যামডা এম এর চেয়ে বড় দেখাও। তাহলে তোমরা কি লিখবা? তা আমরা জানি যে বি ইকুয়াল টু মিউ নট
H প্লাস I, এখানে B হলো চুম্বক ক্ষেত্র, H হলো চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, I হলো চুম্বকায়ন। তাহলে সমীকরণকে আমরা B কে আমরা H দ্বারা ভাগ করি, ভাগ করলে আমরা এই ইকুয়েশনটা পাই মিউ নট 1 প্লাস I বাই H। তারপরে B বাই H সমান সমান B সমান সমান মিউ, তো তাহলে B বাই H সমান সমান মিউ, মিউ সমান সমান মিউ নট 1 প্লাস ল্যামডা m, মিউ বাই মিউ নট সমান সমান 1 প্লাস ল্যামডা m। তাহলে রিলেটিভ পারমিয়াবিলিটি আমরা পাচ্ছি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি পাচ্ছি মিউ আর ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা m, অর্থাৎ আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা চৌম্বক গ্রাহিতা অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ মিউ আর গ্রেটার দেন ল্যামডা m দেখানো হয়ে গেল। এবার আসো আমরা পৃথিবীর চৌম্বক উপাদান সম্পর্কে আলোচনা করব। কোন স্থানে পৃথিবীর ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য তিনটা রাশি নির্ণয় করা হয়: বিচ্যুতি, বিনতি ও ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। এই তিনটি রাশি পছন্দ করার কারণ হচ্ছে এটা সহজেই পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায়। এগুলোকে কোন স্থানে ভূচুম্বকের মৌলিক উপাদানও বলা হয়। বিচ্যুতি কি দেখো, কোন স্থানে মুক্তভাবে স্থাপিত চৌম্বক শলাকা ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু থেকে যে কোনো বিচ্যুত হয়। দেখো চুম্বক শলাকা এখানে মুক্তভাবে যদি স্থাপন করা হয়, এটা ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু থেকে যে কোনো বিচ্যুত হয়, সেটাই হচ্ছে থিটা, চৌম্বক বিচ্যুতি। ছবিতে আমরা দেখতে পেলাম, এই ছবিটা দেখো ক চিত্রে বিচ্যুত দেখানো হয়েছে। তো কোন স্থানে বিচ্যুতিকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, ওই স্থানে চৌম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের পূর্ব পাশে থাকলে বিচ্যুতিকে বলা হয় থিটা ডিগ্রি পূর্ব, বা এই থিটা ডিগ্রি ই দ্বারা এইভাবে লেখা হয়। আর যদি পশ্চিম পাশে থাকে তাহলে থিটা ডিগ্রি পশ্চিম বলা হয়, অথবা থিটা ডিগ্রি ডাব্লিউ লেখা হয়। মুক্তভাবে স্থাপিত চৌম্বক শলাকার উত্তর মেরু যদি ভৌগোলিক মধ্যতলের পূর্ব পাশে থাকে, তবে ওই স্থানের বিচ্যুতিকে বলা হয় থিটা ডিগ্রি পূর্ব, আর পশ্চিম পাশে থাকলে থিটা ডিগ্রি পশ্চিম বলা হয়। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি পূর্ব বলতে কি বোঝায় তাহলে? তাহলে ঢাকায় মুক্তভাবে স্থাপিত চৌম্বক শলাকা ভৌগোলিক উত্তর দক্ষিণের সাথে হাফ ডিগ্রি কোণ করে অবস্থান করে, এবং চুম্বক শলাকার উত্তর মেরু ভৌগোলিক পূর্ব পাশে অবস্থান করে। বিনতি কি? বিনতি হলো চৌম্বক মধ্যতলে স্থাপিত কোন শলাকা অনুভূমিক তল থেকে যে চুম্বক শলাকা মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা এই যে আনুভূমিক তল থেকে যে কোণে নত থাকে, সেটাই হচ্ছে এই যে বিনতি। এটি ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বিচ্যুতিও জানলাম, বিনতিও জানলাম। এখন ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝায়? তাহলে ঢাকায় ভূচুম্বকের চৌম্বক ক্ষেত্রটা অনুভূমিক তলের সাথে 31 ডিগ্রি কোণ করে আছে, এবং মুক্তভাবে চৌম্বক মধ্যতল স্থাপিত চৌম্বক শলাকার উত্তর মেরুটা এত ডিগ্রি কোণে অনুভূমিক তল থেকে নত থাকে। দুই মেরুতে বিনতি পায় 90 ডিগ্রি, এবং বিষুবরেখার বিনতি হলো এখানে 0 ডিগ্রি। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কি? কোন স্থানে অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রের যে উপাংশ থাকে, এই যে আমরা এখানে ছবিতে দেখো অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রে, এটা যদি ভূচুম্বক ক্ষেত্র বি হয়, তার অনুভূমিক উপাংশ হলো এইচ। এটা কি বলা হয়? ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিক উপাংশ। তার একটা উলম্ব উপাংশও থাকে, যেখানে আমরা ভি দ্বারা প্রকাশ করি। দেখো এইচ হচ্ছে বি কস, এখানে যদি বিনতি ডেল্টা হয়, তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা, আর ভি পাচ্ছি ভি সাইন ডেল্টা। তাহলে আমরা এই মোটটা পাচ্ছি এখানে রুট ওভার এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার। টেন ডেল্টার মান আমরা এখানে পাচ্ছি বি বাই এইচ। অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের মধ্যে এখানে আমরা সম্পর্কটা বের করতে পারি।
এবার আসো চুম্বক পদার্থের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ, কয় ধরনের চুম্বক পদার্থ আমরা পাই? চুম্বক পদার্থের আচরণের উপর ভিত্তি করে পদার্থসমূহকে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক, অ্যান্টিফেরোচুম্বক, ফেরিচুম্বক পদার্থ হিসেবে শ্রেণীবিভাগ করা হয়। ডায়াচুম্বক পদার্থটা কি? যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রে বিপরীত দিকে, এই যে বিপরীত কথাটার এখানে মানে একটা বিশেষত্ব আছে, বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাকে ডায়াচুম্বক পদার্থ বলে। অর্থাৎ দেখা যায় যে ডায়াচুম্বক পদার্থটি অভ্যন্তরের চৌম্বক ক্ষেত্র বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের চেয়ে সামান্য কম হয়। যখন আমরা ডায়াচুম্বক পদার্থকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি তখন দেখা যায় তার অভ্যন্তরের চৌম্বক ক্ষেত্রটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম হয় এবং এর আচরণ এমন হয় যে এতই অল্প যে এর প্রভাবই বোঝা যায় না, চুম্বকত্ব আছে কিনা ধরাই যায় না। যেমন তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, কাঁচ, মার্বেল, পানি, হিলিয়াম, আর্গন, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি ডায়াচুম্বক পদার্থের উদাহরণ। প্যারাচুম্বক পদার্থ কি? যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়ন ক্ষেত্রের দিকে, আগেরটা ছিল বিপরীত দিকে, এটা হলো ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। এখানে পদার্থের অভ্যন্তরে যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় পদার্থটির অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্র বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে সামান্য বড় হয়। এই কারণে তার আচরণ এত কম হয় যে চুম্বকত্ব বিশেষ বোঝাই যায় না। এক্ষেত্রে কেবল শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হলেই প্যারাচুম্বক ক্ষেত্রের প্রভাব দৃশ্যমান হয়। কয়েকটি প্যারাচুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন ইত্যাদি। এবার আসো ফেরোচুম্বক পদার্থ। যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়ন ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাকে ফেরোচুম্বক পদার্থ আমরা এখানে বলছি। ফেরোচুম্বক পদার্থ যখন কোন ফেরোচুম্বক পদার্থকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন ফেরোচুম্বক পদার্থের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রটা বহুগুণে বিবর্তিত হয়ে যায়। তখন আমরা শক্তিশালী চুম্বকত্ব এর মধ্যে দেখতে পাই, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি আমরা একটু দেখতে পাই। অ্যান্টিফেরোচুম্বক পদার্থ। অ্যান্টিফেরোচুম্বকত্বের উদ্ভব হয় যখন পার্শ্ববর্তী পরমাণুর সময় স্পিন ভ্রামকগুলির প্রতি সমান্তরালভাবে সজ্জিত হয় বা যখন বিনিময় ইন্টিগ্রাল ঋণাত্মক হয়। অ্যান্টিফেরোচুম্বকত্ব প্রদর্শন করে এরকম ক্লাসে দুই ধরনের সাবজেক্টিভ থাকে, যার একটি স্বতঃস্ফূর্তভাবে একদিকে চুম্বকিত থাকে, অন্যটি স্বতঃস্ফূর্তভাবে বিপরীত দিকে চুম্বকিত থাকে। এই ধরনের চুম্বকত্ব প্রথম পরিলক্ষিত হয় ম্যাঙ্গানিজ অক্সাইড গ্যালাস। বাহ্যিক চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী চুম্বক ভ্রামকগুলি একে অপরের ক্রিয়া নাকচ করে দেয় বলে পরে পদার্থটি সামগ্রিকভাবে কোনো চুম্বকত্ব প্রদর্শন করে না। বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন ক্ষেত্রের দিকে বরাবর সামান্য চুম্বকত্বের উদ্ভব হয়, যা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। ক্রান্তীয় তাপমাত্রায় চুম্বকত্ব সর্বাধিক হয়, যাকে অনেক সময় নীল তাপমাত্রা বলা হচ্ছে। ফেরিচুম্বক পদার্থ। ফেরিচুম্বক পদার্থ অ্যান্টিফেরোচুম্বক পদার্থের অনুরূপ, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই যে প্রতি সমান্তরালে সাজানো এর পার্শ্ববর্তী পরমাণু সমূহের স্পিন ভ্রামকগুলির মান অসমান হয়ে থাকে, যার ফলে একটা লব্ধি চুম্বকত্বের উদ্ভব হয়। এই ধরনের চুম্বকত্ব সাধারণত ফেরাইট অক্সাইড আমরা ফেরাইটের মধ্যে দেখতে পাই। আমরা এবার চৌম্বক ডোমেন সম্পর্কে আলোচনা করব। চৌম্বক ডোমেন কি? এটা একটি ক্ষুদ্র এলাকা যেখানে চৌম্বক এলাকা আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক এলাকা যেখানে চৌম্বক দ্বিমেরুগুলো সজ্জিত থাকে এবং পদার্থটি একটা স্বতন্ত্র চুম্বকের ন্যায় আচরণ করে। সাধারণত আমরা ফেরোচুম্বক পদার্থের মধ্যে এটা দেখতে পাই এবং এখানে তাই লেখা আছে ফেরোচুম্বক পদার্থে 10⁻12 মিটার কিউব থেকে 10⁻³
8 মিটার কিউব আয়তনের মধ্যে 10⁻16 থেকে 10⁻19 সংখ্যক পরমাণু সম্বলিত অসংখ্য চৌম্বক এলাকা থাকে, যার মধ্যে চৌম্বক দ্বিমেরুগুলি একই দিকে সজ্জিত থাকে, ফলে এরা স্বতন্ত্র চুম্বকের ন্যায় আচরণ করে। এরূপ চুম্বক এলাকাকে ডোমেইন, চৌম্বক ডোমেইন বলে। সাধারণত একখণ্ড লোহার ভিতরে যে এই ডোমেইনগুলি অনিয়মিত বা বিক্ষিপ্তভাবে, একখণ্ড লোহার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। যখন এই লোহটি সামগ্রিক চুম্বকত্ব তেলে শূন্য হয়ে যায় এবং লোহাটা চুম্বক হিসেবে আচরণ করে না। কিন্তু লৌহখণ্ডটিকে যখন বহিঃচুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তখন দেখা যায় যে চুম্বক ক্ষেত্রগুলি খুব সমান্তরালভাবে সজ্জিত হয়ে স্থায়ীভাবে বিন্যস্ত হয়। এটি সামগ্রিকভাবে একটা চুম্বকত্বের আবির্ভাব ঘটে এবং লৌহখণ্ডটি একটি দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে। এবার আসো আমি তোমাদের হিস্টারসিস ম্যাগনেটিজম কার্ভ অফ হিস্টারসিস লুপ। হিস্টারসিস লেখচিত্রটা কি? এই দেখো, এই লেখচিত্রের মাধ্যমে আমি তুমি হিস্টারসিস ব্যাপারটা আলোচনা করব। এখানে এক্স অক্ষে দেখো বি নট চুম্বকায়ন ক্ষেত্র এটাকে বলা হচ্ছে, আর এটা হচ্ছে বি হলো চুম্বক ক্ষেত্র ওয়াই অক্ষে। একটা ফেরোচুম্বক পদার্থের নমুনার মধ্যে যদি নেই, ধরলাম অচুম্বকিত অবস্থায় আছে, তা ক্ষেত্র রেখা 0 দ্বারা প্রকাশ করা হচ্ছে, যে দেখো 0 দ্বারা। এখন এই বি নট বৃদ্ধির সাথে সাথে বি বৃদ্ধি পাচ্ছে, বি বৃদ্ধি পেয়ে ওপি বরাবর এসে পি বিন্দুতে এটা সম্পৃক্ত হয়। তাহলে কি করলাম, ফেরোচুম্বক পদার্থের নমুনার মধ্যে চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করলাম। প্রথমে অচুম্বকিত অবস্থায় পয়েন্টটা হলে 0 দ্বারা প্রকাশ করেছে, তারপরে যখন এটা প্রয়োগ করা হলো তাহলে চুম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পেতে 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 ওপি বরাবর আমরা এই রেখাটি পাবো এবং পি বিন্দুতে সম্পৃক্ত হয়ে এটা বিএস এ পৌঁছায়। এবার বি নটের মান যদি শূন্য করি আমরা, এই যে দেখো এটাকে শূন্য করলাম কিন্তু বি আর শূন্য হলো না, বি হ্রাস পেতে পেতে বি আর এসে উপস্থিত হলো। এই অবস্থায় কি বিন্দু দ্বারা আমরা এখানে প্রকাশ করলাম, এর নমুনাটির মধ্যে কিছু চুম্বকত্ব রয়ে গেছে। নমুনাটিতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র অবশিষ্ট রয়ে যায় তাকে রিমেন্স বা চৌম্বক ধারণ ক্ষমতা বিআর বলে। এই জন্য রিমেন্স কথাটা আসছে বলে বিআর দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার বি নটকে যদি নামিয়ে 0-তে নিয়ে আসি, শূন্য নিয়ে আসার জন্য দেখা যাচ্ছে আমাকে পশ্চাৎবর্তী বিপরীতমুখী একটা চৌম্বক ক্ষেত্র প্রকাশ করা প্রয়োজন হচ্ছে। বি0 এর যে মানের জন্য বি কে আমরা শূন্য নামিয়ে নিলাম, বি এর যে মানের জন্য সেটাকে আমরা কোয়েসিভ ফোর্স বা নিগ্রহ বল বলা হচ্ছে। তাহলে নিগ্রহ বলটা কি, বি এর যে মানের জন্য এই বিটা 0-তে নিয়ে আসে, এই যে এই মানটা রিমেন্স বিসি দ্বারা প্রকাশ করা হচ্ছে কোয়েসিভ ফোর্স। তাহলে এই মানটা হচ্ছে এখানে 0 থেকে আর পর্যন্ত কোয়েসিভ ফোর্স। বিপরীত ক্ষেত্রকে যদি আরো বাড়ানো হয়, এটা যদি ক্ষেত্রটাকে আরো বাড়াতে থাকি আমরা বিপরীত ক্ষেত্রটাকে, তাহলে নমুনাটি পুনরায় চুম্বকায়ন হয় এবং এস বিন্দুতে সম্পৃক্ত হয়। বিপরীত ক্ষেত্রকেও যদি শূন্য করে দিলে নমুনাটিতে দেখা যাচ্ছে যে চুম্বকত্বের বিশেষত্ব রয়ে যাবে, যা টি বিন্দুতে নির্দেশ করা হয়েছে, এবং বি0 সম্মুখবর্তী ভাবে বাড়িয়ে আদি সর্বোচ্চ মানে যদি নিয়ে আসি তাহলে এস টিপি এই রেখাটা আমরা পাচ্ছি। তাহলে হিস্টারসিস লুপটা কি, সংজ্ঞাটা কিভাবে আসবে? কোন ফেরোচুম্বক পদার্থে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে চুম্বকিত করার পর চৌম্বক ক্ষেত্র অপসারণ করে বিচুম্বকিত করতে গেলে সেটি সহজে বিচুম্বকিত হতে চায় না। চৌম্বক ক্ষেত্র প্রয়োগের সময় পদার্থের চুম্বকত্ব যেভাবে বৃদ্ধি পায়, চৌম্বক ক্ষেত্র অপসারণের সময় চুম্বকত্ব সেভাবে হ্রাস পায় না। চৌম্বক পদার্থের বিচুম্বিত হতে এই অনীহ বা শৈথল্য প্রদর্শন করাকে হিস্টারসিস লুপ বলে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এই যে বি এর মান যখন কমানো হয় তখন বি এর যে মান পাওয়া যায়, বি কে বাড়ানোর সময় যে প্রাপ্ত মানে যে বড় হয়, নমুনাটি বিচুম্বিত হতে অনীহা বা শৈথল্য প্রদর্শন করছে। এই ঘটনাটাই হচ্ছে হিস্টারসিস লুপ। তাহলে আমরা হিস্টারসিস লুপ সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আই এর লেখচিত্র আমরা এইভাবে ইয়ে করতে পারি। ওয়াই অক্ষে যদি আই দেই আর এইচ চুম্বকায়ন মাত্রা আই দিই আর এইচ হচ্ছে চুম্বকায়ন ক্ষেত্র যদি এক্স অক্ষে দেই, এটা হলো আমরা এরকম একটা হিস্টারেসিস লুপ পাবো। আমরা যে সকল পদার্থের সহনশীল বা নিগ্রহ বলের মান বেশি তাদেরকে কঠিন চৌম্বক পদার্থ বলে। দেখো এখানে তার হিস্টারেসিস লুপের চিত্রটা কিরকম। আর কাঁচা কোমল তার সংগৃহীত বল বা নিগ্রহ বল কম হয়ে থাকে, কোমল চৌম্বক পদার্থ বলা হয় এগুলিকে, যেমন কাঁচা লোহা। এই দুইটা চিত্রের মধ্যে সেটা দেখানো হয়েছে। এবার আসো অস্থায়ী চুম্বক ও স্থায়ী চুম্বক পদার্থ কি। স্থায়ী চুম্বক পদার্থ তড়িৎ প্রবাহিত করে যে চুম্বক তৈরি করা হয় তাকে তড়িৎ চুম্বক বলে, এটা আমরা জানি। তড়িৎ চুম্বকটা স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে। চিত্র একটা দেখো, কার্ডবোর্ড রোল করে একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে। এই রোল করে সিলিন্ডারের মধ্যে একটা কাঁচা লোহার দণ্ড রাখা হয়েছে। এবার সিলিন্ডারের উপর অন্তরিত তামার তার জড়ানো হয়েছে। চাবির মধ্য দিয়ে 6 ভোল্ট থেকে 12 ভোল্ট শুষ্ক ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে। একটি কাঁচা লোহার দণ্ড বা দণ্ড চুম্বকের সাহায্যে কাঁচা লোহার দণ্ডটি চুম্বকত্ব পরীক্ষা করা হয়। ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় কাঁচা লোহার দণ্ডটি চুম্বকত্ব পরীক্ষা করা হয়। এবার কাঁচা লোহার দণ্ডের পর সিলিন্ডারের মধ্যে একটি ইস্পাতের দণ্ড নেওয়া হয় এবং ব্যাটারির সংযোগ দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। লোহার দণ্ড বা দণ্ড চুম্বকের সাহায্যে চুম্বকত্ব পরীক্ষা করা হয়। তাহলে কি দেখা যায়? তড়িৎ প্রবাহ চালনা করলে কাঁচা লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়। অন্য একটি লোহার দণ্ড বা দণ্ড চুম্বকে কাঁচা লোহার দণ্ডের নিকটে এনে আমরা এই চুম্বকত্ব পরীক্ষা করতে পারি। যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে ততক্ষণই কাঁচা লোহার দণ্ডটি চুম্বকিত থাকে। এটা একটা অস্থায়ী চুম্বক। তাহলে স্থায়ী চুম্বক কি? যখন ইস্পাত দেই তখন দেখা যায় যে চুম্বকত্বে পরিণত হওয়ার পরও সেটা চুম্বকত্ব হারায় না। যদি আমরা সরিয়েও ফেলি, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে ফেলি, তাহলেও তার চুম্বকত্ব যায় না। তো সেটা স্থায়ী চুম্বক হিসেবে ইস্পাতটা কাজ করে। নিগ্রহ বল অনেক বেশি। আমরা শেষে অস্থায়ী স্থায়ী চুম্বকের ব্যবহারটা দেখি। অস্থায়ী চুম্বক কোথায় কোথায় ব্যবহার হয়? বৈদ্যুতিক কলিং বেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের ব্যবহার হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফরমার কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর, মোটরের আর্মেচার এগুলিতে আমরা ব্যবহার করে থাকি। আর স্থায়ী চুম্বক জেনারেটর, বৈদ্যুতিক মোটর, কম্পিউটারের ফিতা, স্মৃতিবিদ্যায়, অ্যান্টেনা, লাউড স্পিকার ইত্যাদি জায়গায় আমরা ব্যবহার করে থাকি। আজকে এই পর্যন্তই থাক। আজকে তোমাদের চ্যাপ্টারটা শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে সামনের চ্যাপ্টারটা আলোচনা করব। কোথায় দেখি করছো দুপুরে কই শেয়ার টেয়ার কই স্কেপ দাও স্কেপ অফ তো হয়েছে। অফ হয়েছে না? অফ করছো তুমি? না। তুমি মিনিমাইজ করো। বসো, কেটে দাও। দাঁড়া, এটা কি? ক্রস দাও।
পুরো কাজ দেয় পাশে, হ্যাঁ। দাঁড়াও, এন্ড মিটিং।